হাসি পায় এগুলো নিয়ে গো। ভয়টা আমি পাই না, ভয় আমরা ভারতের অন্যান্য রাজ্যগুলোর চোখে এত ছোট হয়ে যাচ্ছি। সম্প্রতি এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বেরিয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যারা নতুন পরীক্ষার্থী নবাগত যারা, তারা 70-70 পেয়েও ডাক পাননি। প্রথমত হলো যে একটা স্বচ্ছ তালিকা সঠিকভাবে প্রকাশ করতে পারলো না, তারপরে নবাগতদের নিয়েও একটা এরকম খেলা, ছেলে খেলা। তো আপনি কীভাবে দেখছেন এটা? আদৌ কি সমাধান সম্ভব? না, আমি কোনো রকম আমার তরফ থেকে কোনো এক্সপেকটেশনই ছিল না ঠিকঠাক জিনিস হওয়ার, কারণ এখন কোনো কিছুতেই ঠিক সেটা পাচ্ছি না, তো সবাইতেই ভুল। তো কাজেই হঠাৎ একটা ঠিক হয়ে গেলেই বরং একটা ধাক্কা লাগতো। এটাতেও আগেরগুলোতেও সব ভুলভাল হয়েছে, এবারেরটাতেও ভুলভাল হলো। এটাই এখন বাস্তব, ভুল হওয়াটা এবং ভুলের জন্য রিয়াকশন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে মানুষ এটার জন্য রিয়াক্ট করবেন সেইটা দেখাটা খুব দরকার। কিন্তু যে নতুনরা যারা পরীক্ষা দিল, 60-60, 10-10, 70-70, তাদের তো মানে অধিকার ডাক পাওয়াটা। নিশ্চয়ই অধিকার, এখানে যার যার অধিকার সবাই তা পাচ্ছে। আমার আর কোনো, বিশ্বাস করো, কোনো কিছুতে আমার চমক লাগে না যে এটা কেন হলো, কখনো চমক লাগে না। আমি শুধু শেষটা মানে এর পরেও যদি তৃণমূলই ভোট পান, তৃণমূলই জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আবার একটা নতুন চমক লাগবে। তার মানে মেনেই নিতে হবে যে এত কিছুর পরেও মানুষ আর নড়ে চড়ে বসতেও চায় না, মানে মানুষ এতটাই অলস হয়ে গেছে, সেটা মানতে হবে। এখনো মানছি না। আর এইগুলো আমাকে আর কোনো রকম, আমার আর কোনো রিয়াকশন হয় না, মানে এগুলো ভীষণভাবে টেকেন ফর গ্রান্টেড। এটাই হওয়ার ছিল ওনাদের দ্বারা। এত বছর ধরে আমরা দেখেছি যে অসংখ্য যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় ছিলেন, এবার আরও সেই সংখ্যাটা আরও বেড়ে গেল। মানে রাস্তায় বসার সংখ্যা, ধর্নার অবশ্যই দিনের পর দিন বেড়েই চলেছে। শুধু তা কেন হবে, তার সঙ্গে আরও বাড়বে। ধরো এই তাদেরকে বসতে না দেওয়া, তাদেরকে নিজেদের বক্তব্য জানাতে না দেওয়া, এগুলোর সংখ্যাও তো বাড়ছে। মানুষ যত বাড়ছে, প্রতিবাদের সংখ্যা বাড়ছে। সেই প্রতিবাদে কি হচ্ছে ছাতার মাথা, সেটা প্রমাণিত হওয়াটা দরকার। ছাতার মাথা শব্দটা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, জানো তো। আমি না ইচ্ছে করে বললাম, কেন কি এটা ওনারা বলেন যে এই প্রতিবাদে কি হচ্ছে ছাতার মাথা, এই প্রতিবাদের কি দরকার, ওই জন্য আমি না কোট আনকোট করলাম যে এই ছাতার মাথা প্রতিবাদগুলোতে কি হয় সেটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর ওই যে বললাম তারপর কি দেখবো, সেটাই প্রমাণ করবে অনেক কিছু। আমরা বিগত 2-3 বছরে দেখেছি একের পর এক গ্রেফতারি দেখেছি, জামিনও দেখলাম। শেষ পর্যন্ত মূল যে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেলেন। তাহলে আসল মাথাটা কি আর ধরা পড়লো না? কানও ছাড়া পেয়ে গেল, মাথা অব্দি যাওয়া হলো না। এখন খুব হাসি পায় এগুলো নিয়ে গো, এইগুলো নিয়ে খুব হাসি। আমি যখন শুনলাম আর তো ছাড়া পেয়েছে, আমার কি মজা লাগলো যে দেখো সবাই বলেছিল এইবার বুঝলো। আমি তখন আমার বন্ধুদের মধ্যে আলোচনা হয়, আমি তখন বলেছিলাম কিচ্ছু হবে না, 2 বছর 3 বছর দেখ। তারপর কি বলবো, এটা তো আমাদের ব্যর্থতা, রাজ্যের ব্যর্থতা। আমরা হাসাহাসি করি, মানে রাগারাগি করলে এত কাণ্ড করতে হবে, তার চেয়ে এই বয়সে হাসাহাসি করা ভালো। কিন্তু আমরা ভারতের অন্যান্য রাজ্যগুলোর চোখে এত ছোট হয়ে যাচ্ছি, বিদেশে এত ছোট হয়ে যাচ্ছি। আরে তৃণে মানে একদম ঘাসের মানে গোড়াটুকুও না, তারও নিচে ধুলোতে নামিয়ে দিচ্ছে আমাদের। ভীষণ লজ্জা, কি বলবো, কিছু করার নেই। আমাদের কিছুই নাই, আমাদের শিক্ষাও নেই, আমাদের অর্থও নেই, আমাদের খাটের তলার টাকাও নেই, কিছুই নাই। ছাতার মাথা সব নাই রাজ্যে আমাদের বাসিন্দা করে দেওয়া হচ্ছে। দেখা যাক। একটু অন্য প্রসঙ্গে আসি। রাজ্যের যে বর্তমান বিরোধী দল, রাজ্যে ক্ষমতায় আসার কথা বলছেন 2026-এর নির্বাচনে, সেই দলেরই অন্যান্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গাইলে দেশদ্রোহী। কেউ বলছেন আবার রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল। এদের আক্রমণ করে সেই দলই বাংলায় আসার স্বপ্ন দেখছেন। আপনি কিভাবে দেখছেন? আপনি শিল্পী জগতের সাথে যুক্ত। আমি কিছু দেখছি না তো, আমি এদেরকে মানে দেখে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল, রবীন্দ্রনাথের গান গাইলে দেশদ্রোহী। এটাই তো সব থেকে মজার জায়গা, যে এই বক্তব্যগুলো যে করা উচিত নয়, তার জন্য সেই জ্ঞানটুকুর জন্য একটু শিক্ষা লাগে। আর সেই শিক্ষাটা না ওই স্কুল কলেজের শিক্ষা না, সেই শিক্ষাটা ভেতরের শিক্ষা।
সেটা নেই, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। এটা মানে ও আমার দেশের মানে ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাকে আন্ডারলাইন করা হচ্ছে অন্য দেশের জাতীয় সঙ্গীত। দুষ্টু দেশের জাতীয় সঙ্গীত আমি কেন গাইবো? আরে গানটা তো আমার রবি ঠাকুরের লেখা। তা আমার রবি ঠাকুর এই গানটা ওনারা নিয়েছিলেন আমাদের থেকে, কেড়ে নাও, কিন্তু তার জন্য তুমি রবি ঠাকুরকে মানে অপমান করার কে? তোমার যদি মনে হয় দুষ্টু লোকের জাতীয় সঙ্গীত, তুমি অ্যারেঞ্জমেন্ট করো, করে গানটা কেড়ে নাও, বলো যে আমি এটা আর গাইতে দেবো না। কিন্তু তুমি মানে এটা সেই কিরম হয়ে গেল জানো তো, যে আমার মায়ের 2 ছেলে, এক ছেলে জেলে আছে, এক ছেলে বাইরে, তো এই ছেলেটাকে রোজ সবাই এসে মেরে দিয়ে যায় কানে গোড়া। কেন ভাবছিস তোর ওই ভাই আছে জেলে? যা তেরি, আমার ওই ভাই জেলে আছে নিজের পাপের কারণে, তো আমাকে আমার মাকে কেন মারিস? না, তোর মা ওই ছেলের জন্ম দিয়েছে, তোর মা পাপি। এই অশিক্ষা থেকে কথাগুলো উঠে আসে, এছাড়া আর কিছু বলার নেই। আপনি বামপন্থী বিভিন্ন কর্মসূচির সাথে আসেন, যুক্ত থাকেন, বামপন্থায় বিশ্বাসী, যতই হোক, যত মানুষের পাশে থাকা, বিপদে আপদে সে রেড ভলেন্টিয়ার হোক, কিন্তু আলটিমেটলি তো নির্বাচনের জয় জিততে সবাই চায়। 2026-এর নির্বাচন খুব সামনেই, আপনি চারিদিক ঘুরছেন, দেখছেন, কতটা বামপন্থা কিংবা সিপিআইএম কতটা ঘুরে দাঁড়াতে পারবে বলে আপনার মনে হয় 26-এর নির্বাচনে? আমি জানি না, আমার নিজের মনে হয় সাধারণ মানুষ যদি বুঝতে পারেন যে বিজেপি এলে কতটা ক্ষতি হতে পারে, তাহলে হয়তো তারা আর একবার বিকল্প হিসেবে বামপন্থী মানুষদের কথা ভাবতে পারেন। আমি না সত্যি বুঝি না, কেউ বলেন বিজেপিকে বামফ্রন্টকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা, যুক্তি কোথাও কোথাও সেটা বলে, আবার কোথাও কোথাও নিজের ভেতরের যে শিক্ষা, সেই শিক্ষাটা বলে যে সবাই মানে অন্তত 70% লোক যদি সিপিএমে ভোট দেয়, তাহলে কোথা থেকে কে আর জিতবে? আমি না এই ব্যাপারটা ঠিক বুঝি না, আমি সত্যি কথা বলছি। একটা জিনিসই মনে প্রাণে বুঝতে পারি, তৃণমূলকে সহ্য হয় না, হচ্ছে না এখন আর, বিজেপি স্বপ্নেও নেই, তাহলে তো বাকি রইল বামফ্রন্ট। আপনি যেইভাবে তৃণমূল বিজেপির সমালোচনা করেন, আপনার সাথে আমরা জানি, আগেও কথা বলেছি, আপনার কর্মক্ষেত্রেও নানা প্রভাব পড়েছে। আমার কাজ নেই, গত 4-5 মাস আমি কতদিন আগে একটা ছবি শ্যুট করেছি, আর এই সম্প্রতি একটা ছবি বানালাম। দেখো, আমার নিজের শারীরিক কারণেও অনেকটা আমার কাজ নেই, কিন্তু তাহলেও কাজের অফার তো আসবে। অফার খুব একটা আসছে না, মানে সব আগে যেমন ভীষণ কাজের জন্য ফোন আসতো, এখন আসছে না। আমি বুঝতে পারি কোথাও ভুল তারে আঙুল পড়ছে, কিন্তু আমার প্রবলেম হবে না, তার কারণ আমি অভিনয়টা জানি, তো আমি অভিনয় শেখাবো, আমি রান্না জানি, আমি হোম ডেলিভারি করব, আর আমি ওয়েট করব। কিন্তু যারাই বিরোধিতা করছেন, আমি যদি শ্রীলেখাদির কথা বলি, শ্রীলেখাদি তো ডাইরেক্ট হুমকির শিকার হয়, বাড়ির সামনে পোস্টার করেছে। আপনার যদি সরাসরি এরকম হুমকির শিকার হতে হয়, ভয় লাগে কখনো? ভয়টা আমি পাই না, ভয় পাই না, খামোকা ভয় পেয়ে করবোটা কি? ভয় পেয়ে শুধু ভীতু হব, আর ছাড়া বাড়তি পাওনা কিছু নেই, তাও ভয় পাওয়ার কোনো মানে হয় না, ভয়টা আমি পাই না। কখনো মনে হয় না অন্যান্যদের মতো, নাম নিচ্ছি না আমি, ওই মঞ্চে চলে যাই তাহলে কাজ পাবো, প্রতিষ্ঠা পাবো, টাকা পয়সা পাবো? কখনো মনে হয় না? না, আমার নিজের যোগ্যতা সম্বন্ধে আমি অনেকখানি ওয়াকিবহাল। আমি জানি আমি যদি অভিনয়ের কাজ পাই, আমি আমার অভিনয়ের যোগ্যতায় পাবো, আর যদি কাজ না পাই, তাহলে হয় আমি এখন আর কারোর চোখে যোগ্য নই, অথবা কেউ চাইছে না আমি কাজ না করি। তো যারা কাজ দেন তাদের বাঁচতে হবে, যে আমি একজন যোগ্য অভিনেত্রীকে নেবো, নাকি যারা তাকে নিতে বারণ করছে তার দলে থাকবো, সেটা তার সমস্যা, আমার নয়। আমার থেকে কি কাড়বে তুমি? ধরো আমার থেকে তুমি সিনেমা কেড়ে নিলে, আমার থেকে তুমি স্টেজ কেড়ে নিলে, রাস্তা তো কাটতে পারবে না। এখন তো তোমার সঙ্গে আমি রাস্তায় আছি, আমি রাস্তাতেই থাকি। শেষ প্রশ্ন, আপনি কিংবা চন্দন সেন বলুন, বাদশাদা বলুন, এরা বামপন্থার সঙ্গে যুক্ত, পরিবর্তনের কথা বলছেন। অন্যান্য মানে তৃণমূল বিজেপি, যেখানে অন্যান্য অভিনেত্রীরা সরাসরি ভোটে দাঁড়াচ্ছেন, লড়াই করছেন, কেউ বিধায়ক কিংবা মন্ত্রী, আমি অনেকদিন অবধি, আপনাকে যদি সিপিএম থেকে টিকিট দেওয়া হয় 2026 নির্বাচনে, লড়বেন? সিপিএম এমন মানসিকতারই নয়
যে একটুখানি মুখটা চেনা বলেই তাকে টিকিট দিয়ে দেবো। এই যে আমি এই মঞ্চটার সামনে এখন চেয়ারে বসে তোমাকে ইন্টারভিউ দিচ্ছি, এই যোগ্যতাটা অর্জন করতে আমার 10 বছর লেগে গেছে। আমি ওই পেছনের রয়ে বসতাম, আমার মুখটা সবাই চেনে বলেই আমার দর্শক আসনেও ফার্স্ট রয়ে বসার যোগ্যতা। ওই দলটা সিপিএম ওই সুযোগ দেয় না, কিন্তু সিপিএমের কাছে মুখের পরিচিতিটা বড় না। সিপিএম যোগ্য মানুষকে টিকিট দেন, যারা রাজনীতিতে প্রয়োজনীয়, যারা রাজনীতিতে এলে রাজনীতি আবার স্বার্থনীতি থেকে রাজনীতিতে পরিণত হতে পারে। কিন্তু অন্যান্য দল তো অভিনেতা অভিনেত্রী যারা নায়ক নায়িকা তত তাদের মুখ দেখিয়ে ভোট বার করে নিয়ে আসার চেষ্টা করছে, তো করুক না, তাহলে আরে কোথাও তাহলে তফাৎ থাকতে হবে রে। নীতির তফাৎ, বিশ্বাসের তফাৎ, শিক্ষার তফাৎ, যোগ্যতার তফাৎ একটা কোথাও থাকবে না? তা না হলে আর বামফ্রন্ট অন্য দলের থেকে আলাদা কোথায় হবে? কিন্তু আপনাদের মতো শিল্পীরা যদি একেবারে রাজনীতির সামনের সারিতে এসে লড়াইটা করেন, তাতে মনে হয় না রাজ্যের কিংবা দলের কিছুটা হলেও ভালো হবে? না না, আমরা যখন এসে দাঁড়াই তখন আমরা শিল্পী হিসেবে দাঁড়াই না। গত বছর ভোটে ট্রাকে উঠে কোথায় বেনুদা, কোথায় বাদশা, কোথায় দেবদূত, কোথায় আমি ট্রাকে উঠেই করেছি। এখানে তোমার এখানে এই যে আছি বসে, আমাকে কটা তুমি স্টারবাক্সের কফি এনে দিলে, কবার খেলাম? আমি তো এখানেই আছি, সবাই এক্ষুনি একটি ছেলে এসে আমাকে বলে গেল এবারেও কি আমরা জিতবো না দিদি? আমি বললাম দেখো সবাই মিলে চেষ্টা করলে হলেও হতে পারে, এটা তো আমার একার হাতে নেই, আমার হাতে তো একেবারেই নেই। আমার হাতে তো আমার বাড়ি 4টি ভোট, মানে এবারে তো ছেলে মেয়ে যুক্ত হবে, এছাড়া তো আমার হাতে কিছু নেই 4টে ভোট ছাড়া। মানসী সিনহা নির্বাচনের আগে তারকা তারকা তো আপনি বটেই, রাজ্যের মানুষকে যদি কোনো বার্তা দিতে চান যে আর ভুল করবেন না কিংবা সঠিকভাবে নির্বাচন করুন, কি বলবেন রাজ্যের মানুষকে? আমি বার্তা দেওয়ার কেউ নই, মানে 1 নম্বর কথা রাজ্যবাসী হিসাবে বলছি আমি সাধারণ মানুষ হিসেবে আমি যদি জিজ্ঞেস করেন আমার কি মনের কথা, তাহলে আমি বলবো যে যাই সিদ্ধান্ত নেবেন না কেন নিজের কথা ভেবে নেবেন না। যারা পুরনো হয়ে গেছেন আমাদের বলছি, তাদের বলছি নিজের কথা ভেবে নেবেন না, পরবর্তী জেনারেশনের কথা ভেবে নেবেন। একটু ভেবে দেখবেন একেবারে ধ্বংস করে দিতে চান নাকি চান আবার একটুখানি উঠে আসুন, এটা একটু ভেবে নেবেন। ভেবে নিয়ে যেটা উচিত বলে মনে হবে আপনার পরের জেনারেশনের জন্য সেটা করবেন। আর নতুন যারা এবার ভোট দেবে, যেমন আমার ছেলে মেয়ে, আমি তাদের সবাইকে বলি ওয়াকিবহাল হও, সব দিকটা দেখো, বোঝো, যে শিক্ষাটা পেয়েছো বাবা মার কাছ থেকে সে শিক্ষাটা নাও, নিয়ে বোঝো, বুঝে তারপরে সিদ্ধান্ত নাও তোমার কি করা উচিত। মাথায় রেখো তোমার একটা ভোটও প্রয়োজনীয়।